শুভেচ্ছা সবাইকে স্বাগত সন্ধ্যার মাছরাঙার সংবাদে আপনাদের সঙ্গে আছে আমি সাবরিনা হাসনাত। শুরুতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান সম্পর্ক আগামীতে আরও দৃঢ় হবে। টানা তৃতীয়বার দায়িত্ব নিয়ে দিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ সময় এমন আশা প্রকাশ করেন দুই প্রধানমন্ত্রী। মোদীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান শেখ হাসিনা। বাংলাদেশের নাগরিকত্বে প্রমাণ দিলেই প্রবাসীরা পাবেন এনআইডি, জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। সকালে এই সংক্রান্ত এক কর্মশালায় তিনি একথা জানান। সেবা দিতে দেরি বা হয়রানি না করতেও কর্মকর্তাদের নির্দেশ দেন সিইসি। স্বীকার করেন এনআইডি দেওয়ার শতভাগ প্রস্তুতি এখনও শেষ করতে পারেননি তারা। এবং টি-20 বিশ্বকাপের নিজেদের দ্বিতীয় ম্যাচে রাতে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ। নিউ ইয়র্কে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 8:30টায়। প্রথম ম্যাচের জয়ে ফুরফুরে মেজাজে রয়েছে বাংলাদেশ দল, তবে আত্মবিশ্বাসের অভাবেই টপ অর্ডার রান পাচ্ছে না বলে মনে করেন কোচ। এবারে বিস্তারিত। বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান সম্পর্ক আগামীতে আরও দৃঢ় করার প্রত্যয় জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুই প্রধানমন্ত্রীর বৈঠকে মোদীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান শেখ হাসিনা। নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে যোগ দিতে দিল্লি সফররত প্রধানমন্ত্রী শ্রীলঙ্কার প্রেসিডেন্ট এবং ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গেও বৈঠক করেন। টানা তৃতীয়বার ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে রোববার অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে রাতে নরেন্দ্র মোদীর সঙ্গে একান্ত বৈঠকে মিলিত হন তিনি। দুই নেতা আশা প্রকাশ করেন দুই দেশের বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আগামী দিনগুলোতে আরো গভীর হবে। এ সময় মোদীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান শেখ হাসিনা। নতুনভাবে নির্বাচিত এবং শপথ গ্রহণের পরপর তার সাথে যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে, সেখানে ভবিষ্যতের দিনগুলোতে আমাদের দুই দেশের সম্পর্ক আরো গভীর হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন। আমাদের দুই দেশের বহুমাত্রিক সম্পর্ক এবং দুই দেশের মধ্যে অনেকগুলো বিষয় আছে। যেহেতু একই সরকারের ধারাবাহিকতা, সুতরাং কাজ করার ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমাদের কিছু বাড়তি সুবিধাও রয়েছে। এদিকে গতরাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে। এ সময় ভারতের মধ্য দিয়ে ভুটান থেকে জলবিদ্যুৎ আমদানির বিষয়ে বাংলাদেশের আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। ভুটানে বার্ন ইউনিট নির্মাণ এবং 1 বছরের জন্য প্রয়োজনীয় ওষুধ দেয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান দেশটির প্রধানমন্ত্রী। আজ সকালে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহের সঙ্গে বৈঠক হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার। এ সময় কৃষি ও পর্যটন খাত সহ দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে দুই নেতার মধ্যে আলোচনা হয়। নয়াদিল্লির আইটিসি মৌর্য হোটেলে এর পরপরই প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী এস জয়শঙ্কর। বৈঠক দুটির বিষয়ে পরে সাংবাদিকদের ব্রিফ করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। কৃষি এবং ট্যুরিজম ক্ষেত্রে সহযোগিতা, কিভাবে বাংলাদেশে ট্যুরিজমের ক্ষেত্রে শ্রীলঙ্কার ইনভেস্টমেন্ট আসতে পারে সে নিয়ে আলোচনা হয়েছে, কারণ শ্রীলঙ্কা ট্যুরিজমের ক্ষেত্রে আমাদের চেয়ে অনেক এগিয়ে। এবং জয়শঙ্কর বলেছেন আমাদের সম্পর্ক নতুন উচ্চতায় উন্নীত হয়েছে। ভবিষ্যতে আমাদের এই সম্পর্ককে আরো বিস্তৃত এবং গভীরতর করার ক্ষেত্রে আমরা দুই দেশ কাজ করব। এদিকে দুপুরের পর আইটিসি মৌর্য হোটেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন ভারতের বিরোধী দল কংগ্রেসের নেতা সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী। পলাশরঞ্জন রায়, মাছরাঙা নিউজ ডেস্ক। দ্বৈত নাগরিকত্ব থাকলেও বাংলাদেশের নাগরিক প্রমাণ করতে পারলেই তিনি জাতীয় পরিচয়পত্র পাবেন বলেছেন প্রধান নির্বাচন কমিশনার। বলেন, প্রযুক্তির সীমাবদ্ধতা ব্যবহার করে সাবেক সেনাপ্রধানের দুই ভাই মিথ্যা পরিচয়ে এনআইডি সংগ্রহ করেছে। দায়ীদের খুঁজে বের করতে করা হয়েছে তদন্ত কমিটি। দুবাই প্রবাসী মোহাম্মদ আলী এসেছেন কুমিল্লা থেকে। পাসপোর্টের সাথে মিল রেখে এনআইডি সংশোধন করবেন। 1.5 মাস আগে আবেদন করলেও এখন পর্যন্ত জানেন না আদৌ সংশোধন হবে কিনা। গত মাসের 19 তারিখ আমি আবেদন করছি সংশোধনের জন্য, হয় না। পরে আমি নির্বাচন কমিশন অফিসে আমার উপজেলাতে গেছি 3 বার। এরা বলতেছে ভাই আপনার এটা পেন্ডিং এ আছে। এখানে যারা ডিউটিরত আছে আনসার বাহিনী, ওরা বলতেছে যে ভাই আজকে হবে না, চলে যান, কালকে আবার আইসেন।
আগারগাঁওয়ের নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের নিচতলায় মোহাম্মদ আলী যখন এসব কথা বলছিলেন, তখন একই ভবনের 5 তলায় কমিশনের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখছিলেন প্রধান নির্বাচন কমিশনার। সেখানে এনআইডি সেবা দ্রুত করতে নির্দেশ দেন তিনি। আমরা সরকারি কর্মচারী, জনগণ যখন সেবা পেতে আসবে সেই সেবা দিতে যেন আমি বিলম্ব না করি, হয়রানি না করি, দুর্ব্যবহার না করি, সেটা নিশ্চিত রাখতে হবে। দ্বৈত নাগরিকত্ব বা 3টা নাগরিকত্ব বা 10টা নাগরিকত্ব, যতটা নাগরিকত্বই থাকুক না কেন, উনি যদি বাংলাদেশের নাগরিক হন তাহলে উনি এনআইডি পাবেন। এ সময় সিইসি জানান, এনআইডি এখনো শতভাগ চূড়ান্ত পর্যায়ে আসেনি। আবেদনকারীরা হয় সঠিক তথ্য দেন না, অথবা তথ্য সংগ্রহকারীরা নির্ভুল তথ্য নিবন্ধন করে না। এতে বারবার সংশোধনের প্রয়োজন হয়। পরে দুপুরে নির্বাচন ভবনে মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন সিইসি। সেখানে প্রশ্ন করা হয়, সাবেক সেনাপ্রধানের 2 ভাই কি করে মিথ্যা তথ্য দিয়ে এনআইডি পেল। কেউ যদি ব্রাইবড হয়ে করে সেটাও পরীক্ষা নিরীক্ষা করে দেখা হবে, কিন্তু এখনো যে কত লোক কত বেআইনিভাবে করে আছে আমরা তো সেটা জানি না। যেটা আমাদেরকে জানানো হবে, যেমন আজিজ সাহেবের বিষয়টা আমরা জেনেছি, কিন্তু একটা জিনিসে যদি 99.9% লোক এটা সুবিধা পেয়ে থাকে, 1% লোক এর অপব্যবহার করেছে, তাদেরকে আইনের আওতায় আনতে হবে। আমরা সিস্টেমটাকে বর্জন করতে পারবো না। অনুষ্ঠানে সিইসি জানান, রাজনৈতিক দলগুলোর সক্রিয় অংশগ্রহণ না থাকলে ভোটার উপস্থিতি বাড়বে না। প্রশাসন নিরপেক্ষ হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব। নিয়াজ মোর্শেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা। টি-20 বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ। নিউ ইয়র্কের নাসাউ কাউন্টিতে খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত 8:30টায়। ফারাজি মালিহার ডেস্ক রিপোর্ট। 2024 টি-20 বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচ জিতে বেশ ফুরফুরে মেজাজে আছে বাংলাদেশ দল। পরবর্তী ম্যাচ ডি গ্রুপের শীর্ষে থাকা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে, যারা গ্রুপ পর্বের 2 ম্যাচ জিতে শীর্ষে অবস্থান করছে। বাংলাদেশের অবস্থান 2-এ। 20 ওভারের ফরম্যাটে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 8 ম্যাচের সবকটিতেই হেরেছে টাইগাররা। তবে অতীতের কোনো সমীকরণই আসন্ন ম্যাচে প্রভাব ফেলার কথা নয়, কারণ মূল প্রভাবক এই আসরের সব ম্যাচেই অদ্ভুত আচরণ করা যুক্তরাষ্ট্রের পিচ। ডালাসে প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে পেসার মুস্তাফিজ, তাসকিন, লেগ স্পিনার রিশাদ দেখিয়েছেন দাপট। তামিম, সৌম্য, শান্তরা হতাশ করলেও ব্যাট হাতে টার্গেট পুষিয়ে জয় বের করে এনেছেন লিটন, হৃদয়, মাহমুদুল্লাহরা। প্রথম জয়কে তাই অনুপ্রেরণা হিসেবে দেখতেই পারে লাল সবুজ দল। ম্যাচটা জিততে পারলে সুপার 8-এর দিকে আরেক ধাপ এগিয়ে যাবে টাইগাররা। এদিকে প্রোটিয়াদের জন্য নিউ ইয়র্কের এই মাঠের পিচ, আউটফিল্ড একেবারেই মুখস্থ। শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডসের বিপক্ষে 2টো ম্যাচই নাসাউ কাউন্টিতে খেলেছে তারা। পেসার নরখিয়া পেয়েছেন 2 ম্যাচে 6 উইকেট। বার্টম্যানের শিকারে আছে 5। 23 বছর বয়সী ট্রিস্টান স্টাবস যেমন রান পাচ্ছেন, তেমন অভিজ্ঞ ডেভিড মিলারও কম যাচ্ছেন না। নাসাউ কাউন্টি বেশ লো স্কোরিং উইকেট, তাই বোলারদের হাতেই থাকবে ম্যাচের নিয়ন্ত্রণ। এই মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শ্রীলঙ্কা অল আউট হয়েছিল 77 রানে, যা তাড়া করতে 6 উইকেট হারিয়ে 17 ওভার পর্যন্ত খেলা লেগেছিল প্রোটিয়াদের। আবার ভারত আয়ারল্যান্ড ম্যাচেও 100 পার করতে পারেনি ব্যাট করা প্রথম দল, তাই বাড়তি সতর্ক থাকতে হবে খেলোয়াড়দের। ফারাজি মালিহা, মাছরাঙা নিউজ ডেস্ক। এদিকে বাংলাদেশ দলের কোচ মনে করেন আত্মবিশ্বাসের অভাবেই বাংলাদেশের টপ অর্ডার রান পাচ্ছে না। আজকের পিচের অবস্থা বুঝেই একাদশ সাজানো হবে। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে একথা বলেছিলেন তিনি। শ্রীলঙ্কা ম্যাচের ধারাবাহিকতায় ব্যাটসম্যানদের কাছ থেকে এবারও সাফল্য চাই। দক্ষিণ আফ্রিকা এই উইকেটে বেশ কয়েকটি ম্যাচ খেলেছে, কিন্তু উইকেটের যেমন আচরণ তাতে আমাদের বোলাররা ভালো খেলবে বলেই বিশ্বাস। টপ অর্ডারে হয়তো আত্মবিশ্বাসের ঘাটতি আছে, কিন্তু তাদের টেকনিক ঠিক আছে। আশা করি সমস্যা কাটিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তারা ভালো খেলবে। ম্যাচের আগে কন্ডিশন কেমন থাকবে সেটা দেখে একাদশ ঠিক করব। সৌম্য একাদশে থাকবে কিনা তা টসের সময়ই জানা যাবে। দর্শক, আবারও আমন্ত্রণ সন্ধ্যার মাছরাঙা সংবাদে।
পুলিশ কনস্টেবল মনিরুল ইসলামকে গুলি করে হত্যার ঘটনায় অভিযুক্ত কাউসার আলী মানসিক ভারসাম্যহীন ছিলেন। পরিবারের এমন দাবির ব্যাপারে কোনো তথ্য নেই কর্তৃপক্ষের কাছে। সাবেক পুলিশ প্রধানরা বলেছেন, গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ সদস্যদের অস্ত্রসহ দায়িত্ব দেওয়ার আগে সংশ্লিষ্টদের আরও সতর্ক হওয়া জরুরি। ওবায়দুল কবিরের রিপোর্ট। শনিবার মধ্যরাতে রাজধানীর বারিধারার ডিপ্লোমেটিক এলাকায় দায়িত্বরত কনস্টেবল মনিরুল ইসলামকে গুলি করে হত্যা করে আরেক পুলিশ সদস্য কাউসার আলী। পরিবারের দাবি, মানসিক ভারসাম্যহীন ছিলেন কাউসার। আমার ছেলের পরিস্থিতি তো মেন্টাল, সে ঢাকা পুরা লোক জানে, ডিপার্টমেন্টের লোক, তারাই সে নিজে অসুস্থ হলে তারাই চিকিৎসা দেয়, আবার সে সুস্থ করে বাড়িতে সিসিনে তাদের আবার ছুটি কাটায়। সে মেন্টাল রুগীকে কেন ডিউটি দিল ভিআইপি জায়গায়, ডিউটি দিল কেন অস্ত্র দিল তো গুলি দিল কেন? আমরা জানি, বাড়ির ফ্যামিলিরা জানে যে সে মেন্টাল রোগী, তাকে লাঠি দেয়। যদিও কাউসারের মানসিক ভারসাম্যহীনতার তথ্য জানত না ডিএমপি, ব্যক্তিগত কিছু বিষয়ে সে বিরক্ত ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে এমন তথ্য দিয়েছে কাউসার। ওই হত্যার ঘটনার কারণ অনুসন্ধানে গঠিত হয়েছে 3 সদস্যের তদন্ত কমিটি। তার পরিবারের পক্ষ থেকে এখন যে কথাটি বলছে সেটি যদি কোনোভাবে আমাদেরকে জানাতো বা আমাদের নোটিশে আসতো, অথবা তার যে ডিউটি করা বা চাকরি করার যে প্যাটার্ন সেটির মধ্যে যদি আমাদের সেটি পরিলক্ষিত হতো, নিশ্চয়ই আমরা সেটা ব্যবস্থা নিতাম। এখন 7 দিনের রিমান্ডে আমাদের কাছে আসে, আমরা কথা বলছি। তার ব্যক্তিগত কিছু সমস্যা আমাদের কাছে, কিছু তথ্য আমাদের কাছে আসছে। এদিকে বিভিন্ন স্পর্শকাতর কিংবা গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ সদস্যদের অস্ত্রসহ ডিউটি দেওয়ার আগে সংশ্লিষ্টদের আরও সতর্ক হওয়ার পরামর্শ সাবেক এই পুলিশ প্রধানের। কোনো মানসিক রোগী নাও হয়, যদি বেপরোয়া টাইপের হয়, উগ্র মেজাজের হয়, তো তাদেরও অস্ত্র দিয়ে ডিউটি দেওয়া উচিত না। এগুলি একটু খেয়াল দেখতে হবে। এবং সবচেয়ে কথা হলো, যারা ইমিডিয়েট সিনিয়র, মানে কনস্টেবল সিনিয়র, একজন হাবিলদার মেজর থাকে, সুবিধার ফোর্স থাকে, ওরা কিন্তু জানে কে কী ধরনের, কে কোন মানসিকতা, তার চালচলন কি। ওরা যদি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে রিপোর্ট করে, তখন কর্তৃপক্ষ কিন্তু ব্যবস্থা নিতে পারে। অভিযুক্ত পুলিশ সদস্য কাউসার আলী 2005 সালের 15 ডিসেম্বর পুলিশে যোগ দেন। গত 22 মাস ধরে তিনি কাজ করছিলেন ডিপ্লোমেটিক জোনে। ওবায়দুল কবির, মাছরাঙা সংবাদ, ঢাকা। সারা দেশে ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে আওয়ামী লীগের হীরক জয়ন্তীর উৎসব পালিত হবে, জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দলের 75তম প্রতিষ্ঠাবার্ষিকী নিয়ে ধানমন্ডিতে দলের সভাপতির কার্যালয়ে ঢাকা 2 মেয়র এবং সংসদ সদস্যদের সাথে বৈঠক করেন ওবায়দুল কাদের। পরে জানান, আগামী 23শে জুন বঙ্গবন্ধু এভিনিউতে দলের প্রতিষ্ঠার হীরক জয়ন্তী উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে থাকবে আলোচনা সভা। এর আগে 21শে জুন প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা হবে। আয়োজনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং রাষ্ট্রদূতদের আমন্ত্রণ জানাবে আওয়ামী লীগ। 2020 এবং 2021 সালে দুদক মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন মাছরাঙা টেলিভিশনের 3 সংবাদকর্মী কাউসার সোহেলি, নূর সিদ্দিকী এবং আনোয়ার হোসাইন। সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশন কার্যালয়ে দুপুরে এক অনাড়ম্বর আয়োজনে এই সম্মাননা স্মারক দেন কমিশন চেয়ারম্যান মঈনুদ্দিন আবদুল্লাহ। অপরাধ, দুর্নীতি, অনিয়ম নিয়ে মাছরাঙা টেলিভিশনের বিশেষ অনুসন্ধানী প্রামাণ্য অনুষ্ঠান উন্মোচনের 2টি পর্ব, ঢাকার মালিক কয়জন এবং হরি লুটের বেড়িবাঁধ, এই 2টি প্রতিবেদনের জন্য সম্মাননা স্মারক পান বিশেষ প্রতিনিধি কাউসার সোহেলি এবং জ্যেষ্ঠ প্রতিবেদক আনোয়ার হোসেন। এছাড়াও মাছরাঙা টেলিভিশনের সাবেক বিশেষ প্রতিনিধি নূর সিদ্দিকীও 2021 সালের দুদক মিডিয়া পুরস্কার পান। এবারে রাধুনী সৌজন্যে কোরবানির পশুর হাটের খবর। ঈদুল আজহার বাকি আর মাত্র কয়েকদিন, তাই কোরবানির জন্য প্রস্তুতকৃত প্রাণীর যত্নে ব্যস্ত সময় পার করছেন খুলনার খামারিরা। অপরদিকে কোরবানির প্রাণীর চামড়া যেন পাচার না হয় সেজন্য প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন। এসএম মিলনের ক্যামেরায় মোস্তফা জামালের রিপোর্ট। কোরবানির জন্য প্রস্তুত প্রাণীগুলোকে দেওয়া হচ্ছে উন্নত মানের খাবার, করা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন। খুলনার ছোট বড় সব খামারেই এখন এ চিত্র।
অধিকাংশ গরু বিক্রির জন্য অগ্রিম বুকিং হয়ে গেছে বলে জানান খামারিরা। পাশাপাশি গোখাদ্যের দাম সহ লালন পালন ব্যয় বাড়ায় অন্য বছরের তুলনায় খরচ একটু বেশিই বলছেন তারা। প্রাকৃতিক উপায়ে স্বাস্থ্যসম্মতভাবে গরু মোটাতাজা করা হয়েছে দাবি খামারিদের। আমরা ন্যাচারাল খাদ্য দিয়ে তৈরি করি, আমরা যেরকম ভুট্টার গুঁড়ো, পালিশ, তারপর সোয়াবিন এইগুলো দিয়েই করা হয়, কোনো ইনজেকশন টন এগুলো আমরা করি না। আমরা 25টার মতো গরু বিক্রি করছি হচ্ছে আপনার লাইভ ওয়েট হিসেবে 500 টাকা কেজি। আমরা এতে আলহামদুলিল্লাহ ব্যাপক সাড়া পাচ্ছি। প্রচুর কষ্ট হয়, এই গরু পালতে যে খরচ হয় এই খরচ উঠানো খুব কষ্টকর, তবুও মানুষ পালে। জেলা প্রাণী সম্পদ দপ্তরের তথ্য মতে এবছর জেলায় চাহিদার তুলনায় প্রাণীর সংখ্যা বেশি। ঈদুল আজহাতে আমাদের গরু, ছাগল, ভেড়া এবং অন্যান্য পশুর যেটা মজুদ আছে সেটা 1,56,278টি আমাদের মজুদ আছে, আর চাহিদা হলো 1,34,443। সেই হিসাবে আমাদের ঘাটতি নাই আমরা বলতে পারি। এবার আমাদের আরও উদ্বৃত্ত আছে 21,835টা পশু উদ্বৃত্ত আছে আর কি। কোরবানির পশুর চামড়া পাচার ঠেকাতে সীমান্তমুখী সকল সড়কে নজরদারি বাড়ানোর প্রস্তুতি সম্পন্ন করেছে পুলিশ। আমাদের একটি নীতিমালা আছে যে চামড়া অবশ্যই ঢাকামুখী হবে। আমাদের অধিকাংশ লেদার সংক্রান্ত প্রতিষ্ঠান বা কারখানাগুলো ঢাকা বা ঢাকার আশেপাশে, সেই বিষয়টি আমরা নিশ্চিত করি যে কোনো মতেই এটা সীমান্তমুখী হবে না। প্রাণী সম্পদ বিভাগের তথ্য মতে গেল বছর খুলনা বিভাগে কোরবানি হয়েছে 9,49,581টি পশু। এবছর বিভাগের 10 জেলায় পশুর চাহিদা রয়েছে 11,06,532টি, আর প্রস্তুত রয়েছে 16,19,417টি। মোস্তফা জামাল, মাছরাঙা সংবাদ, খুলনা। মশক নিধনের চিরুনি অভিযান শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান ও থানায় এই অভিযান চলবে 5 মাস। সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এই অভিযান উদ্বোধন করেন মেয়র শেখ ফজলিনুর তাপস। এ সময় হাসপাতালে ডেঙ্গু রোগীদের তথ্য দিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানান তিনি। ডেঙ্গু প্রতিরোধে 1 জুলাই থেকে নিয়ন্ত্রণ কক্ষ চালু করা হবে। ডেঙ্গু নিধনে সবার সহযোগিতা চান তিনি। কোরবানির পশুর হাটে পানি জমে লার্ভা সৃষ্টি হলে হাটের ইজারাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান মেয়র। সন্ধ্যার সংবাদ শেষ করছি, তার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। দিল্লিতে শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদীর বৈঠক, বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক আরও দৃঢ় হওয়ার আশা। মোদীকে ঢাকা সফরের আমন্ত্রণ। বাংলাদেশের নাগরিকত্বের প্রমাণ দিলেই প্রবাসীরা পাবেন এনআইডি, জানালেন সিএসি। সেবা দিতে হয়রানি না করার নির্দেশ। এবং বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে রাতে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ। আত্মবিশ্বাসের অভাবে রান পাচ্ছে না টপ অর্ডার, মনে করেন কোচ। এই ছিল সন্ধ্যার সংবাদে। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আমি সাবরিনা হাসনাত শেষ করছি সন্ধ্যার মাছরাঙা সংবাদ। এই দিন এইভাবে।